বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন তারা। পরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন। কলেজ ভবন ভাঙচুর ও প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ড্যাম এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় গত রোববার বাংলাদেশ স্থানীয় সময়ে ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষিত সেই সুপার সানডে কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ওই হামলা ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ স্থানীয় সোমবার মেগা মানডে কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এরপরে যে তথ্যটি একই ঘটনা সংশ্লিষ্ট সেটি হচ্ছে যে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার কবি নজরুল কলেজের শ্রেণীতে পাঠদান বন্ধ থাকবে এবং এর আগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এটি গত রোববার কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অনিবার্য কারণবশত 25 ও 26 নভেম্বর কলেজের সব শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। রাজধানীতে যে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, এই ঘটনায় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে, এমনটা তিনি বলেছেন। এবং আমরা যদি একটু দেখি যে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সেখানে বলেছেন, একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাস ছাত্রদের ভিলিফাই সম্মানহানি করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে, অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। এসবের পরিণতি কি ভালো হচ্ছে নাকি হবে সে প্রশ্ন তুলে মাহফুজ বলেছেন, মনে রাখতে হবে বিদেশি শক্তির কোনো সাধ্য নাই এদেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামির মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারীর এ শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবেন তারা সবাই এই উস্কানি ও প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলবো, অথবা আপনারা চোখ খুললেই দেখতে পারবেন। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর, কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। এবং ছোট করে আরও দুটি তথ্য একটু দেই, তা হচ্ছে যে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের জন্য স্থিত অবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট। এই আদেশের ফলে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এবং সবশেষ যে তথ্যটি আমি দিব, এটি আপনারা এরই মধ্যে অনেকেই নিশ্চয়ই জেনেছেন যে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে। প্রলোভনে পড়া লোকজন তারা বলছেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে, শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। পুলিশ ও শাহবাগে আসা লোকজন বলছেন, এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসেছেন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন।
এই ছিল কিছু তথ্য। আমি একটু চলে যেতে চাই আমাদের আজকের দুজন অতিথির সাথে আলোচনায়। আমি প্রথমে একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। যেটি দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখছি যে সংঘর্ষ হচ্ছে, এর বাইরেও আরও যেখানে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হয়েছে, আপনারা নিশ্চয়ই বিষয়টি দেখেছেন। এই যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, এমনকি লুটপাটও হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? কেন এত বিক্ষুব্ধ এই শিক্ষার্থীরা? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথের যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আমরা গত কয়েক মাস ধরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্বস্তি, অস্থিরতা লক্ষ্য করছি। দীর্ঘ প্রায় 1.5 দশক আমাদের এখানে কথা বলার স্বাধীনতা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমাদের সমাজ যে সংকুচিত হয়ে পড়েছিল এবং তার অনিবার্য পরিণতিতে এবং তার সর্বশেষ যে একটা গণবিক্ষোভ এবং গণ অভ্যুত্থান ঘটে গেছে, যে গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিলেন এখানকার শিক্ষার্থীরা, তাদের পেছনে অন্যান্য শ্রেণী পেশার মানুষ। এই পরিবর্তন এবং তার আগের যে একটা গুমোট অবস্থা, দমবন্ধ অবস্থা, এই সবগুলোই শিক্ষার্থীদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করেছে। তাদের মনস্তত্ত্বে একটা বিরাট প্রভাব আছে এই ঘটনাগুলো। আমরা শিক্ষার্থীদের এই পরিবর্তনটা অনুধাবন করতে পারিনি, বুঝতে পারিনি। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রথম যে কাজটা ছিল, যে কোনো ভাবেই হোক শিক্ষার্থীদের একটা মনস্তাত্ত্বিক আহ পরিবর্তনের জন্য তাদের সাথে সেই ধরনের একটা আন্তঃসম্পর্ক গড়ে তোলা। অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবক বলতে আমি প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, তারা যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন, তাদের সবাইকে নিয়েই আমি অভিভাবক বলছি। এই শিক্ষার্থীদের সঙ্গে একটা আন্তঃসম্পর্ক গড়ে তোলা উচিত ছিল, কিন্তু আমরা যেটা দেখেছি ঘটনা ঘটেছে তার বিপরীত। আমরা এই শিক্ষার্থীদেরকে নানা কাজে এবং অন্যায় কাজগুলোতে তাদেরকে ব্যবহার করেছি। আমরা এই শিক্ষার্থীদেরকে ক্লাস 7-এর একটা শিক্ষার্থীকে আমরা দেখেছি তার শিক্ষকের কলার চেপে ধরছে। ওই শিক্ষার্থী যে স্বেচ্ছায় কাজটি করছেন তা না, সমাজের পেছন থেকে নানা রকমের শক্তি এবং এই গণঅভ্যুত্থানের মধ্যে যারা ছিলেন তারা তাদের নিজেদের প্রয়োজনে এদেরকে ব্যবহার করছে। আমি গত 3 মাস, আমি এবং আমাদের বাইরে অনেকেই এই কথাটি বারবার বলছিলেন যে এই শিক্ষার্থীদেরকে প্রথম কাজটি হচ্ছে আপনার ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটি না করে আপনি এমন কতগুলো কাজ করেছেন। যেমন গতকালকে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের 700 শিক্ষার্থীকে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দেওয়ার যে সরকারের সিদ্ধান্ত, যেদিন এই সিদ্ধান্তটি হয় সেদিনও আমি একটা টেলিভিশন এবং আমাদের মতো অনেকেই এই সিদ্ধান্তের ক্ষতিকর দিকগুলো আমরা বলেছিলাম। গতকালকে একটা পত্রিকায় নিউজ করেছে যে এই শিক্ষার্থীরা অভ্যস্ত না, তারা দীর্ঘ সময় ধরে সেখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারছেন না, তাদের ওয়াশরুম সহ অন্যান্য জায়গাগুলো কোনো ব্যবস্থা নাই, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, এবং তাদের কিডনি সহ, হাঁপানি সহ নানা রকমের অসুখে তারা আক্রান্ত হওয়া শুরু করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলো আমাদের পূর্বাপর প্রতিক্রিয়া আমরা ভাবিনি, এবং আমরা একটা মব রাস্তায় টিকিয়ে রাখার চেষ্টা করেছি। এবং সেই মবকে ব্যবহার করে আমি কখনো হাইকোর্ট ঘেরাও করেছি, আমি কখনো বঙ্গভবন ঘেরাও করেছি। অর্থাৎ এই কাজগুলোর ভেতর থেকে আমার সাথে একজন শিক্ষক আছেন, তিনি নিশ্চয়ই শিক্ষার্থীদের মনস্তত্ত্ব সম্পর্কে খুব ভালো ওয়াকেবল। একজন শিক্ষার্থীকে যখন আপনি এই পরিস্থিতির মধ্যে রাখবেন, তাকে সকালবেলায় রাষ্ট্রপতির বাড়ির সামনে যেতে হবে বিক্ষোভ করার জন্য, ওই শিক্ষার্থীর মনস্তত্ত্বে তার যে প্রভাবটি পড়ে, আপনি সহজেই তাকে তার শ্রেণীকক্ষের যে স্বাভাবিক কার্যক্রম, তার যে বেসিক কাজ, সেখানে আপনি নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় জায়গাটা আমি আসি, সেটি হলো যে এই শিক্ষার্থীদের যখন একজন শিক্ষার্থী দেখেন যে একটা অন্যায় কাজের প্রতি রাষ্ট্র মাথা নত করছে, তখন তিনি কিন্তু, অন্য শিক্ষার্থীরা কিন্তু প্ররোচিত হয়। আমার জীবনের ইতিহাসে আমি এটা আগেও বলেছি যে আমি সারা জীবন অসংখ্যবার বিভিন্ন দাবি নিয়ে, যখন ছাত্র আন্দোলনের, ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম, সচিবালয় ঘেরাও করেছি, বিভিন্ন দপ্তর ঘেরাও করেছি, কিন্তু কখনোই আমরা সচিবালয়ের 14 তলায় 300 শিক্ষার্থী গিয়ে দাবি করলো, যার মধ্যে উপদেষ্টারাও ছিলেন, সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্তটা মেনে নিলেন। আমাদের এই সমাজে
একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি 50 জন 100 জন মানুষ নিয়ে প্রথম আলো অফিসের সামনে, অথবা কাউরান বাজারে কোনো একটি জায়গায়, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি জায়গায় গিয়ে বলছি এই দাবিটি জনতার দাবি এবং সরকার সেটি মেনে নিচ্ছে। ওই যে সচিবালয়ের 14 তলায় উঠে 250-300 শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করাতে বাধ্য হওয়ার ভেতর থেকে আপনি এই শিক্ষার্থীদেরকে যে বার্তাটা দিয়েছেন সেটি হচ্ছে, তোমরা আমাদের থেকে শক্তিশালী, তোমরা যে দাবিটি করবে সেই দাবিটি আমরা মেনে নেব। আমি মনে করি মাহফুজ আলম সাহেবের আজকের যে বক্তব্যটি, তার কর্মকাণ্ডের মধ্যে যথেষ্ট স্ববিরোধিতা আছে। তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি বলেছেন এই সংবিধানকে তিনি মানেন না, কিন্তু তিনি কিন্তু সেই সংবিধান হাতে নিয়ে শপথ করেছেন। তিনি আজকে এসে বলছেন, আপনি একটা জায়গায় হয়তো মিস করে গেছেন, যে এই সময়কালে তাদেরকে কিছু ডানপন্থী এবং কিছু বামপন্থী আমি তারা দেখেছি তাদেরকে জায়গাটি, জি, সহযোগিতা আমি জায়গাটি দেখেছি, আমি, সহযোগিতা করছেন। জি, ঠিক আছে, জি, তো আমি এই জায়গাটা পরিষ্কার করে বলতে চাই যে আমি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশের যে বামপন্থী দলগুলো আছে তারা কেউ এই সরকারের কাছ থেকে, অথবা তার আগের সরকারের কাছ থেকে, অথবা এই ধরনের যে সরকারগুলো আছে তাদের কারো কাছ থেকে কোন রকমের বৈষয়িক সুবিধা কখনো চায়নি, এখনো চায় না। এই মাহফুজ আলম সাহেবরা গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটিকে ডাইভার্ট করে নিয়ে গেছেন। তারা বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি যে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, এটা আমি জানতাম না। এই গণ অভ্যুত্থানে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম। আমি জানতাম না যে তিনি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এই গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, আমরা গত 3 মাসে দেখছি সেই চেতনা এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে ডাইভার্ট করে ফেলা হচ্ছে। আমি পরিষ্কার করে মনে করি যে আপনি যখন অবিরতভাবে এই ধরনের একটা আকাঙ্ক্ষাকে, তার গতিকে পরিবর্তন করে দেবেন, তখন নানা শক্তি এর মধ্যে যুক্ত হবে। আমি, বামপন্থীরা এই সরকারের কোনো অংশীদারিত্ব চায় না। এই সরকারের সমালোচনা কারা করছে বেশি? রাজু ভাস্কর্যে সরকারের কাউন্টার একটি সরকার গঠন করে আপনি প্রতিনিয়ত যে দাবিগুলো তুলছেন, এই দাবিগুলো সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে, সরকারকে অস্থিতিশীল করেছে। একদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তাদের দোসররা যেমন আছে, একই সাথে সরকারের যে যাদেরকে সহযোগিতা করার কথা ছিল, এরকমের একটা ক্রিটিক্যাল মোমেন্টে যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে, তাকে আপনার যে ধরনের সহযোগিতা করার কথা ছিল, এই যে ছাত্র নেতাদের কাছ থেকে সেই সহযোগিতাটা আমরা পাইনি। উপদেষ্টা নিয়োগ হয়েছে, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা তার টিমটা কিভাবে গড়ে তুলবেন এটি নির্ভর করছে একমাত্র তার উপরে, সেই সাংবিধানিক অধিকারটা তার আছে। আপনি রাজু ভাস্কর্য থেকে বলছেন জি, অমুককে নেওয়া যাবে, তমুককে নেওয়া যাবে না। এটি আপনার পাবলিক পারসেপশন হতে পারে, কিন্তু আন্দোলনের সমর্থক সহযোগী শক্তি হিসাবে, চ্যাম্পিয়ন শক্তি হিসাবে এটি তো আমি অস্বীকার করব না যে এই গণ আন্দোলনে এই যে সমন্বয়কদের ভূমিকাটা বাংলাদেশের সব থেকে পায়োনিয়ার ভূমিকা ছিল। ধন্যবাদ আপনাকে। আমি একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে যেমনটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন, এই যে বিষয়গুলো, আপনি এই ব্যাপারে কি বলবেন? যে 10-12 বছরের যে একটা ফ্যাসিস্টিক রেজিম, এবং তার মধ্যে আমাদের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ, যারা বিরোধী পক্ষ, যারা ভিন্ন মত দেয়, তারা কনস্ট্যান্টলি ট্রমার মধ্যে ছিল। এবং এটা পরিষ্কারভাবে আমরা দেখলাম যে এত বড় বিভৎস ভায়োলেন্ট ঘটনা এর আগে কখনো ঘটেনি। জুলাইয়ের 16 থেকে 5 পর্যন্ত যা ঘটেছে, তার মানে হলো যে মানুষ ট্রমাটাইজড, এবং স্পেশালি যারা তরুণ এবং যারা কিশোর, এরা আরো বেশি ট্রমাটাইজড। এখন এই ট্রমা থেকে আমরা পোস্ট ট্রমা সিনড্রোম কিছু থাকে, সিমটম আপনি দেখতে পাবেন। এখন আমাদের যেটা সমাজের কর্তব্য ছিল, সেই কর্তব্যটা হলো যে ছেলে মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ দেয়া, এবং যেন তারা প্রপারলি ক্যাম্পাসগুলোতে আবার ফিরতে পারে। এবং এইখানে আমরা দেখবো যে ব্যর্থতা আছে, যে প্রচুর ব্যর্থতা আছে, যে আমরা ক্যাম্পাসগুলো স্মুথলি রান করতে কিন্তু 1 মাসের বেশি সময় চলে গেছে। এবং এখনো আমার ধারণা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নানাভাবে ইনস্টিগেট করছে, নানাভাবে ইন্ধন যোগাচ্ছে, যেই ঘটনাগুলো আপনার ভীতিকর, এবং যেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে নানাভাবে মিসলিড করছে আমার কাছে মনে হয়। এবং এই পোস্ট ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য আপনি যে খেয়াল করে দেখবেন যে আমরা যখন এই ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে কথা বলছি,
তখন প্রধান যে কথাটা বলছিলাম আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং আমরা মনে করছিলাম যে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু আপনি পরিষ্কারভাবে দেখবেন যে সেখানে একটা ধরনের বড় ধরনের আকাঙ্ক্ষার জায়গা ছিল, যে যে রাজনৈতিক কর্তৃত্ব এবং নেতৃত্ব আমাদেরকে এতদিন সাফার করায় নানাভাবে, যে পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন সাফার করায়, তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু আপনি খেয়াল করবেন যে 5 তারিখের পরে থেকে এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া, বৈষম্যের বিরোধী প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো প্রপারলি শুরু হয় নাই। এবং আপনি দেখবেন যে জামাত ইসলাম এবং বিএনপি এবং অন্যান্য সংগঠনগুলো যে ভঙ্গিতে কথা বলছে, যে ওয়েতে কথা বলছে, সেটা হলো যে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী তাদের যে অতীতের অবস্থান ছিল, সেই অবস্থান থেকে কথা বলে চলেছে, এবং সেই অবস্থানটাকে তারা জারি করতে চাচ্ছে, যে গণ অভ্যুত্থান যে একটা মেসেজ নিয়ে আসলো, একটা বার্তা, একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, এইটা কিন্তু আমাদের আন্দোলনকারীরা বুঝলেন না। শরীফুজ্জামান সাহেব যেভাবে বলছিলেন যে বাংলাদেশকে ইরেজ করে দিতে 24, এটা আসলে একটা খুবই ইললজিক্যাল এবং বলে যে নট ফ্যাকচুয়াল ইভেন্ট। এটা এটা জামাত ইসলাম বলতে পারে, কিন্তু আন্দোলন কিন্তু এই কথা বলেনি। ইভেন মাহফুজের কথা বলছেন উনি, মাহফুজ এই কথা বলেনি কখনো। মাহফুজের 2 বা 3টি ইন্টারভিউ আমি দেখেছি, সেখানে কিন্তু এরকম বাংলাদেশের হিস্ট্রিকে ইরেজ করে 24কে স্টাবলিশ করা, এরকম কোনো লজিক আমি সেখানে দেখিনি। আমি দেখেছি প্রথম আলোর 2-3টে ইন্টারভিউ আমাদের সাজ্জাদ শরীফ ভাই করেছিলেন, 2টো ইন্টারভিউ বোধহয়, এবং আরো একটা ইন্টারভিউ আমি দেখেছি অন্য জায়গায়, কিন্তু এরকম কোনো লজিক সেখানে আমি দেখিনি। ইভেন আন্দোলনের যে গ্রাফিতি বা আন্দোলনের যে গান টান গুলো হয়েছে, কালচারাল নানা রকম আর্টিকুলেশন হয়েছে, সেগুলো আমি অ্যানালাইসিস করেছি, এবং আমি দেখেছি না এরকম কোনো লজিক ছিল না যে 71 এবং বাংলাদেশের স্টোরিকে ইরেজ করে নতুন একটা স্টোরি তৈরি হতে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকেই নানান রকমের স্টেক হোল্ডার এই স্টোরিগুলো বলতে শুরু করে, এই স্টোরিগুলো বলতে শুরু করে, এবং সেটা কিন্তু মাহফুজদের মুখ থেকে আসেনি, এসেছে। আপনি দেখবেন যে জামাত ইসলামী কিংবা অন্যান্য বিভিন্ন ইসলামিস্ট গ্রুপগুলো, যেমন মাজার ভাঙা গ্রুপগুলো, যেমন আজকে ঢাকা শহরে একটা মিছিল হয়েছে, আপনি হয়তো খেয়াল করে থাকবেন, যে আমরা খেলাফত চাই, আমরা গণতন্ত্র চাই না, এরকম একটা। ইভেন সেদিন হেফাজতে ইসলামের নেতা মামুনুল একটা সাক্ষাৎকারে বলছিলেন যে উনি খিলাফতের যুগে ফেরত যেতে চান, যেটা আগের যুগে, যেটা হচ্ছে মানে তুরস্কের যে খেলাফত ছিল, সেরকম একটা খেলাফতের দিকে যেতে চান। মানে হলো যে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আমরা কেউই ধারণ করছি না, মোরালেস। তো এখন এই যে তরুণদের আমরা দেখতে পাচ্ছি যে তারা তো তাহলে আরো বেশি মোর ডিমোরালাইজড হবে। আপনি দেখছেন যে ভায়োলেন্স করছে না, প্রাইসের মানে মানে এভরিডে প্রাইসের কোনো হেরফের ঘটতেছে না, এবং যেভাবে নানান জায়গায় দখল হচ্ছে, নিয়োগ হচ্ছে, এই সবগুলো তো একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে কন্ট্রাডিক্ট করে। এবং এতে করে কি হয় যে এই ছেলে মেয়েগুলো ডিমোরালাইজ হয়। আপনি খেয়াল করে দেখবেন যে 71-এর পরে আফটার 71 মোরাললেস সিমিলার এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর প্রচুর মুক্তিযোদ্ধা যারা আদর্শিক পদ্ধতিতেই মুক্তিযুদ্ধ করেছে, দেখা যাচ্ছে সেই মুক্তিযোদ্ধারাই ডাকাতি, খুন, গন্ডগোল, মারামারি, পরস্পরের সাথে দ্বন্দ্ব, এবং সেটা সশস্ত্র উপায়ে এই প্রক্রিয়াগুলোর মধ্যে এনগেজ হয়ে পড়েছিল। আপনি দেখবেন যে 72 থেকে মানে 75-এর মধ্যে যে পরিমাণ মুক্তিযোদ্ধা খুন হয়েছে অন্তর্দ্বন্দ্বের কারণে, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং বাংলাদেশ বলতে গেলে একটা একটা বাংলাদেশ তার নিজস্ব ফুটিং এর উপরে দাঁড়াতে পারেনি বলতে, আপনি বলতে পারেন যে এই যে প্রথম সময়ের যে মানে সংকটগুলো ছিল, এবং আজকে আবার ওই একই বাস্তবতা আপনি দেখতে পাচ্ছেন, যে ওই রকমই একটা সংকট, যে বিভিন্ন রকমের স্বার্থ গোষ্ঠীগুলো তাদের স্বার্থ আদায়ের জন্য এমন ভাবে উঠে পড়ে নামছে, যে নামার পরিণতি হলো যে শিক্ষার্থীদের যে স্বপ্ন, ওরা তো খুব বেশি চাইতে আসছে না, কিন্তু ওদের যে স্বপ্ন যে একটা বেটার বাংলাদেশ আমি পেতে যাচ্ছি, সেই স্বপ্নটা সে আর দেখতে পাচ্ছে না। এবং এর পরিণতি কি হবে? যে আপনি প্রথম 1 মাস হয়তো, অগাস্টের পরে 1 মাস হয়তো আপনি মেনে নিতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জি আব্দুল আল অবনতি মামুন আছে। স্যার, আমি আবারও আসবো আপনার এখন কাছে। তো আসলে দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি ছোট্ট বিরতির সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি, শরীফুজ্জামান শরীফ এবং আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি।
আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, যে প্রশ্নটি রাখতে চাই, শিক্ষার্থীরা এই যে ভাঙচুর, হামলা, সংঘর্ষ, লুটপাট, আমরা বিভিন্ন কিছু দেখছি, এখানে যে সবচেয়ে বড় বিষয়টি যেমনটি আপনারা বলছিলেন, সরকারের ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? তারা কি আসলে তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে, আমি আগের একটু প্রসঙ্গটা নিই। মাহফুজ আলমের যে বাংলাদেশের 5 তারিখ 5ই আগস্টের আগের সবকিছু গণ অভ্যুত্থানের ভেতর থেকে বাতিল হয়ে গেছে, ইনক্লুডিং সংবিধান, এটি তিনি একাধিক জায়গায় বলেছেন এবং বাংলাদেশের কতগুলো হিস্টোরিক বিষয় নিয়েও তিনি কথা বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো আমি গণমাধ্যমের লোক না, কিন্তু আমি জায়গাগুলো ফলো করি এবং নিশ্চয়ই দর্শকরা এই জিনিসটা জানে। আপনি জাস্ট এই মুহূর্তে ইন্টারনেট সার্চ দিলে এই জিনিসগুলো পাবেন। সরকারের ভূমিকা, সরকার একটা দুর্বল সরকার। সে এখন পর্যন্ত অনেক কিছুই গুছিয়ে তুলতে পারে। তার পেছন থেকে ওই যে ষড়যন্ত্র তত্ত্বটা আমাদের এখানে আছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যর্থতাকে ঢাকার জন্য সব থেকে বড় যে জায়গাটি, সেটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। আওয়ামী লীগ তার ব্যর্থতা ঢাকার জন্য সবসময় যেমনি ভাবে বিএনপি জামাতের ষড়যন্ত্রের কথা বলতো, এই রেজিমে এসেও আমরা এরকমের কতগুলো দেখছি, যেটা মানে প্রেস সেক্রেটারি পর্যন্ত বলছে। আমি আপনাকে 3টা ঘটনা বলি। একটা হচ্ছে, একটা কলেজ থেকে, কাজী নজরুল কলেজ থেকে বা সোহরাওয়ার্দী কলেজ থেকে মোল্লা কলেজে গিয়ে একজন দুইজন কিন্তু রিকশায় লুকিয়ে গিয়ে যে হামলা করে, লাইন ধরে কয়েক শত হাজার শিক্ষার্থী গেছে, আপনি সেটি প্রতিরোধ করার কোনো চেষ্টা করেছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি কত 6 প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন। আচ্ছা, একটা দেশের মানে এই বাহিনীগুলোর মধ্যে বিজিবি বড় নাকি সেনাবাহিনী? আপনার তো মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী আছে, তো সেই সেনাবাহিনীকে কেন আপনি সেখানে কাজে লাগালেন? আপনি এখন এসে বলছেন আমি বিজিবি নিয়োগ করেছি। এই জায়গাগুলোতে গত কয়েকদিন ধরে প্রথম আলো অফিসের সামনে, এই মাত্র আমি এলাম, যে চিত্রটি দেখা গেল, এটা সম্ভবত যে সমস্ত দেশে গৃহযুদ্ধ চলে সেরকমের পরিস্থিতি। চারিদিকে সেনাবাহিনী বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে পাহারায়। সকালবেলায় গরু জবাই হচ্ছে, সন্ধ্যাবেলা পর্যন্ত সেখানে রান্না হচ্ছে। এটা কি একদিন? না, গত কয়েকদিন ধরে অনবরত ঘটে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আপনি চিন্ময় প্রভুকে ধরতে পারলেন, কিন্তু প্রথম আলো অফিসকে জ্বালিয়ে দিব এই কথা যারা বলছেন, সেখানে এসে জবাই করছেন, গরু জবাই করছেন, সেখানে এসে বক্তৃতা করছেন, আপনি কি তাদেরকে ধরতে পারছেন না কেন? এটি কি আপনার ইচ্ছাকৃত ভুল নাকি আপনার অক্ষমতা? আমি এই ঘটনার জন্য কি আওয়ামী লীগকে দায়ী করব? আপনি যদি খুশি হন, আমরা যদি মনে করি যে না, এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী, আমি দায়ী করতে পারি। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় কারা আছে? 3 মাস, 3.5 মাস, এটি কিন্তু কম সময় না। বিতর্কিত কর্মকাণ্ড অনেকগুলো আছে। এই যে গত কয়েকদিন আগে আমরা, মামুন ভাইও বললেন, এটা আমরা সবাই জানি যে এই যে গণঅভ্যুত্থানটার গ্রাউন্ডটা তৈরি হয়েছিল চাকরির ক্ষেত্রে বৈষম্যকে কেন্দ্র করে, তাই তো? চাকরির ক্ষেত্রে বৈষম্য। গত পরশুদিন বা তার আগের দিন আমাদের যুব উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিয়েছেন, গত 3 মাসে সরকার 86,000 তরুণের চাকরির ব্যবস্থা করেছে। আপনি গণমাধ্যমে সরাসরি যুক্ত, আপনি কি কোথাও দেখেছেন যে সার্কুলার দিয়ে চাকরির জন্য সার্কুলার দেওয়া হয়েছে? কোথাও ইন্টারভিউর কথা শুনেছেন? তাহলে এই প্রশ্নটাকে আমি করতে পারি না যে এই যে 86,000 মানুষকে আপনি চাকরি দিলেন, তারা কারা? আমরা এর আগে কিন্তু আওয়ামী লীগকে দেখেছি, আওয়ামী লীগের নেতা কর্মী মাঠ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত তারা চাকরি বিক্রি করত। গত 15 বছরে বাংলাদেশে চাকরি কেউ পায়নি, চাকরি কিনতে হয়েছে। যার বাবার টাকা বেশি সে বড় চাকরি কিনেছে, যার বাবার ছোট পুঁজি সে ছোট চাকরি কিনেছে। 86,000 তরুণকে আপনি নিয়োগ দিলেন, এর উৎসটা কি? কিভাবে দিলেন? জি, কার মাধ্যমে শরীফুজ্জামান শরীফ, তারা কারা? জি, আমি একটু আপনার সাথে এখানে একটু যোগ করি। আপনি যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা বলছিলেন, তিনি আজকে আবার আরেকটি কথা বলেছেন। সেটি বলেছেন এই যে যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যে হামলা সংঘর্ষের ঘটনা, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো। জি, বলুন। তো আইন শৃঙ্খলা বাহিনীর
অ্যাকশনে গেলে যদি রক্তপাত হয়, তাহলে আপনি বিজিবি সেখানে কেন নিয়োগ দিচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দিলে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আপনার চোখের সামনে একটা কলেজের একজন শিক্ষককে, আমার পাশে যে শিক্ষক বসে আছেন, হ্যাঁ তার একটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, তার একটা রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, তিনি একটা দল করতে পারেন। আমাদের এই সোসাইটিতে সেই অধিকার তো অনেকের আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা তো সংসদ সদস্য হয়েছেন। একজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করার পরে তার হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন, এটিকে অস্বীকার করবেন? আমাদের একটা মিডিয়ার সামনে এই যে চিত্রগুলোর কথা আমি বললাম, এর দায়টা কি আপনি কোনো একটা রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেবেন? সরকারের কোনো দায় নেই? আমি আপনার সাথে একমত হব যে একটা নবীন সরকার, কিন্তু এই নবীন সরকার বলে আপনি এই অদক্ষতা কতদিন ঢেকে রাখবেন? আমাদের একজন শিক্ষা উপদেষ্টা আছেন, গত 3 মাসে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, আমি আপনাকে বলতে পারি এই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটি প্রথম না। বাংলাদেশে এর আগে নারায়ণগঞ্জে একজন শিক্ষককে কান ধরে উঠবস করানো হয়েছিল, আপনার মনে আছে? আমরা শাহবাগে তার প্রতিবাদ করেছি। তার আগে নড়াইলে একজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছিল, আমি ঢাকায় সেই প্রতিবাদ সমাবেশে ছিলাম। কিন্তু গত 3 মাস ধরে যে শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অর্থবহ কোনো উদ্যোগ কি হয়েছে? আমাদের এই যে তরুণদের কথা আমরা বলছি, যে তরুণদের মধ্যে যে ট্রমাটা, এই ট্রমাটার থেকে তাদেরকে মুক্ত করে আনার দায়িত্বটা কার? আমাদের। আমরা সেই দায়িত্বটা পালন করিনি। অথরিটি, প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের। কিন্তু জি আমি কি সেই রেসপন্সিবিলিটি এখানে পেয়েছি? আমি এটার জন্য কি ছাত্রলীগকে দায়ী করব? আমি এটার জন্য কি ডিবি হারুনকে দায়ী করব? আমি যদি নিজেকে সন্তুষ্ট করার জন্য আমি করতে পারি, কিন্তু ব্যর্থতাগুলো যদি আপনি খুঁজে বের না করেন, তাহলে 1,500 মানুষের যে আত্মদানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের পতনের পরে যে নতুন সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। জি আমরা শরীফুজ্জামান অবশ্যই শরীফ, সমালোচনাটা করব। জি জি আমি সরকার যদি খারাপ কাজ করে তার সমালোচনা করব, ভালো কাজ করলে সেটির প্রশংসা করব। কিন্তু কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে সমালোচনাটাকে সরকারের বিভিন্ন জায়গা থেকে রিয়াকশন ব্যক্ত করা হচ্ছে, যেটা কাঙ্ক্ষিত না। আমি বলতে চাই, এই যে প্রেস কনফারেন্স করা বলা হচ্ছে যে আমরা এর পেছনের কারা নেপথ্যে আছে তাদেরকে খুঁজবো। মানুষ যখন তার অভাবের কথা বলার জন্য আসছে, একজন চা শ্রমিক 120 টাকা বেতন পায়, সে যখন তার অভাবের কথাটা বলছে, আপনি যদি তার মধ্যে ষড়যন্ত্র খোঁজেন, তাহলে আপনার এই অভ্যুত্থানকে আপনি পদদলিত করছেন। জি একজন আপনাকে ধন্যবাদ। রিকশাওয়ালাকে যদি আপনি তাকে প্রশ্ন করেন, পদদলিত করছেন। আপনি দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস ওঠা মানুষের আর্তনাদকে অথবা প্রতিবাদকে যদি প্রশ্ন করেন, তাহলে এই গণঅভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, পদদলিত। জি আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আবারও আসবো। আমি একটু আব্দুল আল মামুন আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, একই বিষয় আসলে সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব আসলে ঠিকমতো পালন করছেন কিনা, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি যদি একটু বলতেন। আমি বোধহয় একটু ভিন্নভাবে দেখবো শরীফুজ্জামান ভাই এসছে যে মানে যেটা দেখবো, যেটা যেভাবে আমি দেখবো সেটা মানে আপনারা সবাই জানেন আপনারা যে আহ, যে এই সরকারকে আমরা কিভাবে দেখব, এই সরকারটা কোন উম, ভিত্তির উপরে দাঁড়িয়ে সরকার গড়ে উঠলো। আপনি খেয়াল করে যদি দেখেন যে আমরা যদি 15 বছরের ফ্যাসিজমের কথা বলছি, তার ফ্যাসিজমের ম্যানিফেস্টেশন কি, আর 15 বছরের ফ্যাসিজম কায়েম হওয়ার পেছনের ইতিহাসগুলো কি। মানে 15 বছরের ফ্যাসিজম, হঠাৎ করে তো ফ্যাসিজম হঠাৎ আবির্ভূত হয় না, তার পেছনে একটা লিগ্যাসি থাকে, তার কালচারাল এলিমেন্ট থাকে, তার নানান রকমের উপাদান থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সরকার ব্যবস্থা সিম্পলি অনুপস্থিত হয়ে গেছে। মানে 5 তারিখের পরে যখন শেখ হাসিনা আহ মানে ক্ষমতা থেকে ছেড়ে চলে গেলেন, তারপরে 4 দিন বা 5 দিন 6 দিন বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। তার মানেটা কি? মানেটা তো আপনাকে বুঝতে হবে, পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। যে যে পুলিশকে আমরা ভাবি জনগণের রক্ষাকর্তা, তারা হচ্ছে ক্রমাগত গুলি চালিয়েছে এবং এর আগেও ক্রমাগত অত্যাচার করে এসেছে পুলিশ, র্যাব এবং অন্যান্য সংগঠন, অন্যান্য প্রশাসন, এবং আমাদের বিচার ব্যবস্থাও তাই। যে বিচার ব্যবস্থা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে ওখানে আর বিচার করা সম্ভব না। কারণ আপনি দেখবেন যে যতগুলো হাইজ্যাক মানে এই যে মানে ইলেকশন হাইজ্যাক হয়েছে বিচার 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 বিভাগের মধ্যে দিয়ে, যেভাবে নিয়োগগুলো হয়েছে, পুলিশে যেভাবে নিয়োগ হয়েছে,
এই সকল কিছুই এমন একটা বাস্তবতা তৈরি করে রেখেছিল যে আপনি চাইলেও একটা স্মুথ রাষ্ট্র, ধরেন যে আপনার শেখ হাসিনা চলে গেছে মানে হচ্ছে যে, আমি এর আগেও বলছিলাম যে কোনো এক জায়গায় যে শেখ হাসিনা গেছে মানে হলো যে ফ্যাসিজমের আসলে টুপিটা উড়ে গেছে, আর ফ্যাসিজমের পুরো বডি এখানে আসলে ইনট্যাক্ট আছে। এবং ফ্যাসিজম শুধুমাত্র একটা ব্যক্তি না, ফ্যাসিজম মানে হলো যে একটা মনোভঙ্গি, একটা কালচার, এবং একটা হচ্ছে যে এইটা শুধু যে ভায়োলেন্স করছে ফ্যাসিস্ট ওয়েতে তার মধ্যে ফ্যাসিজম ডেভেলপ করে না, এটা ডেভেলপ করে যারা আক্রান্ত হচ্ছে তার মধ্যেও, কারণ কাউন্টার একটা ইডিওলজি ডেভেলপ করতে থাকে যেটা সমানভাবে ভায়োলেন্ট। তো ফলে আমার কাছে মনে হয় যে আমরা কিভাবে পার্ট করব, সরকারের এই 3 মাসে কিভাবে পার্ট করব। নিশ্চিতভাবেই শফিকুজ্জামান ভাই যেটা বলছেন যে অনেক ব্যর্থতা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ফরমেশনের ক্ষেত্রেই নানান রকমের ডিলেমা ওয়ান আফটার অ্যানাদার ঘটেছে, এবং এখনো একটি স্ট্যাবিলিটি তৈরি হয়নি। অসংখ্য জায়গায় আপনি দেখবেন যে আগের সময়ের যারা বসেছিল, ইভেন মিলিটারির মধ্যে আপনি বলেন যে মিলিটারি না কিন্তু আব্দুল্লাহ কিংবা মামুন, আমি আসলে মূলত, জি আমি যদি একটু প্রশ্নটা রাখি, আমি মূলত যেই জায়গাটাতে আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার মতামত, এই যে ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে, বিভিন্ন কলেজের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংঘর্ষগুলো হচ্ছে, প্রশাসন কি তাদের কারোর সাথে, আমি বলছি সরকারের পক্ষ থেকে, এই বিশ্ববিদ্যালয় অথবা কলেজের প্রশাসনের সাথে কি তারা বসছে, কথা বলছে, অথবা যে শিক্ষার্থীরা তাদের কারোর সাথে, কোনো প্রতিনিধির সাথে কি তারা কথা বলছে যে কেন হচ্ছে এগুলো, অথবা সমাধানটা কি হতে পারে, তারা কি চাচ্ছে? আমরা দেখছি যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সংঘর্ষ হচ্ছে, তাহলে কেন বসছে না, অথবা আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও জিনিসগুলো আসলে কেন ঠেকানো যাচ্ছে না? আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? সেনাবাহিনীও মাঠে রয়েছে, আমি বিজেপি। সবটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবটুকু দেখতে পাবো না। আমি যেটা দেখতে পাবো যে ধরেন যে মিডিয়াতে এরকম দেখিনি যে আহ, আহ, মানে একটা গ্র্যান্ড ওয়েতে বসা হচ্ছে, সেরকম আমি কিছু দেখিনি। কিন্তু যেটা হলো যে যদি আমি স্পেসিফিক আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি দেখবো যে এখানে বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের এখানে ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য বডি বারবার বসছে, এবং যখনই কোনো একটা অঘটন ঘটছে সেটাও খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করার চেষ্টা করেছে। প্রথম একটা দুটো ঘটনা আছে, তার মানে হলো যে যে যদি ওই সদিচ্ছা থাকে, আমি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদিচ্ছাটা দেখতে পেয়েছি, যে যেন বিশৃঙ্খলা কম ঘটে। আপনি দেখবেন যে এখানে কিন্তু আন্দোলনের পরেও অত বিশৃঙ্খলা রাজশাহীতে ঘটেনি। এবং মানে হলো যে আমার মনে হয় যে তাহলে এখানে এক ধরনের অ্যালার্টনেস ছিল যে আমরা এগুলো হতে দেব না, আমরা কম হতে দিব, যেগুলো হবে দ্রুত এটা অ্যাড্রেস করে ফেলবো। ফলে প্রশাসন এবং আমরা মিলে এটা করতে পেরেছি। কিন্তু এটা কেন আমি আশা করে থাকবো যে একজন উপদেষ্টা এসে আমার ছাত্রদের সাথে রাজশাহীতে এসে বসবে? প্রশ্নটা এখানে যে কেন এই বিশ্ববিদ্যালয়, যে আমার এতগুলো এই কলেজগুলো, তাদের এই ডিলেমাগুলো ঘটছে, তারা কেন নেগোশিয়েট করতে পারছে না, কেন তারা কথা বলতে পারছে না, কেন তারা মানে ইভেন যদি তাদের সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্য নিয়ে কেন আজকে কেন এত বড় একটা ঘটনা ঘটে যাবে, এভাবে ঘোষণা দিয়ে একটা ঘটনা ঘটছে। এবং সে বিষয়ে ওখানে কি কি ঘটছিল, আমি কিন্তু একটা 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 ইমেজ দেখতে পেয়েছি যে একজন লুঙ্গি পরা বয়স্ক লোক, যে কোনোভাবেই ছাত্র হওয়ার কথা না, এবং বোঝাই যাচ্ছে তার বয়স হচ্ছে 50-এর কাছাকাছি, সে লাঠি হাতে একটা ছেলে পড়ে আছে, তাকে বেদম প্রহার করছে, হয়তো মারাই গেছে ছেলেটা, কি হয়েছে আমি জানি না, কিন্তু সে তো ছাত্র না। আমি আরো কয়েকটা ইমেজ দেখলাম যারা আসলে ছাত্র না, মানে তারা কোত্থেকে এসে হাজির হলো যে ছাত্রদের দ্বন্দ্বের মধ্যে? এলাকার লোক আনা হয়েছে, দল দল বেঁধে আনা হয়েছে। তাহলে এই ব্যাপারগুলো কেন আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলো তারা নিজেরা কেন হ্যান্ডেল করতে পারছে না? আমি যদি এই হ্যান্ডেল না করতে প্রশ্নটাই, পারে তাহলে তারা জি এই প্রশাসনের সাহায্য নেই, প্রশ্নটাই আমি কথা আপনার বলুক। কাছে আসলে, মানে জি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন কি? জি আমি জি জাস্ট প্রশ্ন, আপনি যে করছিলেন আমি উল্টা দিক দিয়ে দিলাম যে আমি কেন এটার অ্যাড্রেস যদি আমি না করতে পারি, তাহলে আমি হায়ার অথরিটিকে বলবো যে অ্যাড্রেস করেন, না পারলে তখন আমি দায় দিব তাদেরকে যে আপনি এটা পারছেন না, আমি পারিনি, আপনাকে দিলাম, আপনি পারলেন না। কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি এবং এটা অ্যালাউ করি, একটা সামথিং সামথিং আই এম অ্যালাউড সামথিং টু হ্যাপেন, এবং তারপরে সেটা দায় চাপিয়ে দিই, এটা কিন্তু বিপজ্জনক। জি আপনাকে ধন্যবাদ। আমি একটু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, শরীফুজ্জামান শরীফ আপনি যদি একটু বলতেন, আব্দুল্লাহ আল মামুন যেমনটা বলছিলেন, আপনি যদি আপনার, জি। আমি অনেকটা থমকে গেছি। মানে একটা অপরাধকে জাস্টিফাই করার জন্য নানা রকমের মডেল কাজ করে। আমি এই রকমের একটা লুটপাট, এই রকমের একটা ন্যাক্কারজনক ঘটনার
দায়টা আমি চাপিয়ে দিচ্ছি ওই কলেজের প্রিন্সিপালের উপরে। তিনি কেন না ভূমিকা না, রাখবেন? দায় চাপাচ্ছি না, দায় চাপাচ্ছি না, একদমই দায় চাপাচ্ছি না, দ্বিতীয়ত দায় হচ্ছে চাপাচ্ছি না, রাজনৈতিক দায় যে চাপাচ্ছি জায়গাটা, না। আপনি ভাষাটা রাজনৈতিক বদলান, যে তাহলে জায়গাটা, দায় চাপাচ্ছি না। এই সরকারকে আমি দায় রাজনৈতিক চাপাচ্ছি। দলগুলো যেভাবে সহযোগিতাটা করেছে, এখন পর্যন্ত সহযোগিতা দিয়ে যাচ্ছে, এই সরকার কি দলগুলোর কাছে কোনো সহযোগিতা চাচ্ছে? কোথাও শুনেছেন যে সরকার রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছে, সহযোগিতা পায়নি? নো, কোনো জায়গা নেই। তাহলে রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বটা পালন করছে। আপনি যখন আপনার অবজেক্টিভের মধ্যে নতুন নতুন ইস্যু সেট করবেন, তখন স্বাভাবিকভাবে আপনার সাথে একটা দূরত্ব তৈরি হবেই। এখন আমরা দেখছি নতুন দল গঠিত হতে যাচ্ছে, নতুন দল যে কেউ করতে পারে। আমরা এখানে শুনছি এই যে লুঙ্গি পরা মানুষটা, আমাদের এখানে আপনি রাস্তায় থুতু ফেলে নিচের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন যে চারপাশে লোক ভিড়ে হয়ে গেছে। কারা লুঙ্গি পরে গেছে? হ্যাঁ, আমরা এখন বলতে পারি যে ওর পরিচয় না জানলেও ওর দাদা মনে হয় ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগের পরিবার, সুতরাং এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত অথবা পুরাতন ফ্যাসিবাদীরা জড়িত। এই আওয়ামী লীগ যেহেতু পরাজিত হয়েছে, তারা তাদের রাজত্ব হারিয়েছে, সুতরাং সে তো ষড়যন্ত্র করবেই, সে তো তার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেই। সরকার হিসাবে আপনার দায়িত্বটা কি? সরকার হিসাবে আপনার দায়িত্বটা হচ্ছে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা। আমি দেখতে পাচ্ছি সরকার সেই জায়গাটায় পারছে না। রাজনৈতিক আমিও শক্তি, দেখতে পাচ্ছি। মিডিয়া, তারা যে সহযোগিতাটা করছে, আমি এখন এই সময় এসে দেখি 75 সালে বাংলাদেশের 4টি পত্রিকা রেখে সব পত্রিকা নিষিদ্ধ হয়েছিল, আমরা জানি। কিন্তু এখন বাংলাদেশের মিডিয়া যেভাবে চাপের মধ্যে আছে, বাংলাদেশের ইতিহাসে এতটা চাপের মধ্যে কখনো মিডিয়া ছিল না। প্রত্যেকটা হাউজে 3জন 4জন করে খুনের আসামি। সরকার বলছে আমরা কেউকে ধরবো না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন মোল্লা জালাল, অমুক তমুক 2জন 3জনকে ধরার ভেতর থেকে, গ্রেপ্তার করার ভেতর থেকে মেসেজটা যাচ্ছে। প্রথম আলোর অফিসের সামনে যে ঘটনাটি আমরা দেখছি, এরপরে আমি কি সরকারের সমালোচনা করব না? এই ঘটনাটা যে কোনো জায়গায় ঘটতে পারে। আমাদের সোসাইটিতে যে রিপারকেশনটা হয়েছে, আপনি এসে বলছেন চাঁদাবাজের হাত বদল হয়েছে, তো এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তো আপনার। আমরা তো আওয়ামী চাঁদাবাজ থেকে মুক্ত হব বলেই গণ অভ্যুত্থানে গিয়েছিলাম। এখন চাঁদাবাজের নতুন সাইনবোর্ড এসেছে, যারা ক্ষমতায় যেতে চায়। আপনি কাদেরকে মিন করছেন আমি জানি। আপনি কি কাউকে ধরেছেন? একজনকেও ধরেছেন? আপনি ধরেননি। তাহলে এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতাটার সমালোচনা আমি করব, নাকি এটার জন্য অবশ্যই ফ্যাসিবাদের রেজিমের না, উপরে দায়িত্ব? না না, ওই সমালোচনা জায়গাটা আসছি, আমি ওই জায়গাটা আসছি। সমালোচনা করব। আপনি আপনার যে পেরিফেরির কথা বললেন, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি উদ্যোগটা নিচ্ছেন, তাহলে আমি আপনি আবার এই জায়গাটায় ওপেন করে দেন যে শিক্ষা উপদেষ্টা, আমি বলতে পারি যে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। যদিও তার কাছে প্রত্যাশা বেশি ছিল। কেন? তিনি এর আগে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, সঙ্গত কারণে তার কাছে আশাটা বেশি। কিন্তু এরকমের একটি ঘটনার পর আপনার মনে আছে ওই যে মদন মোহন কলেজ পুড়িয়ে দেওয়ার পর অক্ষম, অযোগ্য, অথর্ব নুরুল ইসলাম নাহিদ গিয়ে সেখানে কেঁদেছিলেন। আজকে এই যে কলেজগুলোতে গতকাল থেকে যা হচ্ছে, আপনি শিক্ষা উপদেষ্টা কি দেখেছেন কোথাও যেতে? নো। তার কি কোনো রেসপন্সিবিলিটি যেতে নেই? হবে, আমার মনে হয় তার যাওয়া উচিত, যাওয়া কর্তব্য। কোনো একটা জায়গায় যখন বন্যা হয়, আপনার যদি যুক্তিটা ধরি, কোনো একটা জায়গায় বন্যা হয়েছে, আমি গিয়ে কি করব? উপদেষ্টা গিয়ে কি করবে? ওইখানে যারা আছে তারা দায়িত্ব পালন করবে, তাদের তো কতগুলো রেসপন্সিবিলিটি আছে। নো, আমাদের কালচারটা হচ্ছে এইটা যে আমরা সরকারের রেসপন্সিবল জায়গা যারা আছে তাকে ওই জায়গাটা দেখতে চাই। জি, আমি এই ঘটনার জন্য কোনোভাবেই ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে পুরো দায়টা দেব না। আমি মনে করি যে আমিও দিই, জি, আপনার আমি পুরো দিচ্ছি। শরীফুজ্জামান শরীফ এবং আব্দুল্লাহ আল মামুন, আপনার রেসপন্সিবিলিটিটা আপনি আমি অন্যদিকে একটু নিয়ে বলতে গেছেন। চাই, আমি একটু না না, মাঝখানে পুরো দায় আমিও দিচ্ছি না, আপনি বুঝতে পারছেন না, পুরো দায় দিচ্ছি না। যে দায় হচ্ছে আপনাদের যে আমি বলছি যে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি কি করব? আমি জি, তাহলে আমি যদি ফেল করতে পারি, আশঙ্কা থাকে, তাহলে আমি তখন আমার হায়ার অথরিটিকে বলবো যে আপনারা হ্যান্ডেল করেন, আমরা আমরা এটা হ্যান্ডেল করতে পারবো না। ওই জি, যে উপদেষ্টা আব্দুল আল বলছে মামুন, যে এই আইন চলতে শৃঙ্খলা একটা বাহিনী বড় আব্দুল আল পাঠানো যাবে মামুন না। এবং গ্যাপ শরীফুজ্জামান থেকে শরীফ, যাচ্ছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় অনেক আগেই শেষ হয়ে গ্যাপ গেছে, থেকে যাচ্ছে। সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা অতিরিক্ত সময় আলোচনা করছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আবার এই বিষয়গুলো নিয়ে এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের দুজনের সাথে আলোচনা করব এবং দর্শক আপনাদের কথা শুনতে পাবেন। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।